আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার। কেমন? এয়ার ব্রেক সার্কিট ব্রেকার এর আগের চ্যাপ্টার 4-এ ছিলাম আমরা। চ্যাপ্টার 4-এ কিছু আলোচনা করা হয়েছে। সেখানে বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট। তো আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল এয়ার সার্কিট ব্রেকার দেখবো। হ্যাঁ, সার্কিট ব্রেকারটার স্কিমেটিক ডায়াগ্রাম বিস্তারিত দেখবো। এয়ার ব্রেক সার্কিট ব্রেকার এটা আসলে মিডিয়াম ভোল্টেজ এবং লো ভোল্টেজের ব্যবহার যেখানে আছে, যে সব জায়গায় আছে, যে ফিল্ড গুলোতে, যেমন ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার প্লান্ট বা পাওয়ার জেনারেশন স্টেশন, এই ধরনের সিস্টেমের যে সুইচ গিয়ার ইকুইপমেন্টস ব্যবহার করা হয়, সেখানে যে সার্কিট ব্রেকার থাকে, সেই সার্কিট ব্রেকার গুলো এয়ার ব্রেক সার্কিট ব্রেকার। বা আমরা বাসা বাড়িতেও যে সার্কিট ব্রেকার গুলো দেখি, এগুলো কিন্তু মিনিয়েচার টাইপ, এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের মিনিয়েচার টাইপ। তো এই এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের অ্যাটমসফেরিক প্রেসারেই আর্কটা এক্সটিংগুইশ হয়। তোমরা জানো যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার ছাড়া যেটা আছে, অন্য একটা অয়েল সার্কিট ব্রেকার আছে, বা ভ্যাকিউম সার্কিট ব্রেকার আছে। তো এখানে মিডিয়াম হিসাবে অয়েল ব্যবহার করা হয়। আর্ক এক্সটিংগুইশ যে মিডিয়াতে হয় সেটা অয়েল হয়। বা সালফার হেক্সাফ্লুরাইড আছে, সেটা সালফার হেক্সাফ্লুরাইডটাই হচ্ছে মিডিয়া অফ আর্ক এক্সটেনশন। কিন্তু পার্টিকুলারলি এই জায়গাতে এখানে কোনো মিডিয়া নাই, শুধু এয়ার, ওপেন এয়ারের ভিতরে আর্কটা এক্সটিংগুইশ হয়, এজন্য এটাকে বলে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার। এবং নর্মাল প্রেসার, এয়ারের প্রেসারটা নর্মাল থাকে, অ্যাম্বিয়েন্ট প্রেসার আর কি। আর একটা এয়ার সার্কিট ব্রেকারের আরেকটা ভার্সন আছে, সেটা বলে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, যেটা আমরা নেক্সট লেকচার বা নেক্সট ক্লাসে, নেক্সট চ্যাপ্টার, এই বইয়ের 6 নম্বর চ্যাপ্টারে আলোচনা হবে। সেটা হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। সেখানে প্রেসারাইজড এয়ারকে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা আছে, যেমন এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সমস্যা নাই যে তোমার যে এক্সট্রা যে গ্যাস তৈরি হয় সেটা বের করার প্রয়োজন নাই, বা ব্লাস্ট তৈরি করার জন্য, ফোর্স তৈরি করার জন্য কম্প্রেসার লাগে, এখানে প্রয়োজন নাই। মানে তোমার আহ, এখানে অক্সিলারি ইকুইপমেন্টস এর পরিমাণ কম ব্যবহার হয়। এয়ার ব্রেক সার্কিট ব্রেকার হচ্ছে হাই রেজিস্ট্যান্স প্রিন্সিপলে আর্ক এক্সটিংগুইশ করে। আর্কটাকে আমরা এই জায়গাতে কি করি, কুল করি, লেংথ করি, ইলেঙ্গেট করি আর কি। তারপরে এটাকে আর্কটে স্প্লিট করা হয়। হ্যাঁ, এই তিনটা পদ্ধতি যেটা আমি বললাম, একটা হচ্ছে আর্ককে লেংথেনিং করা হবে, তারপরে কুল করা হবে, এরপরে স্প্লিট করা হবে। তো এই তিনটা ওয়েতেই আর্কের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এটা কমে যায়, ভোল্টেজ ড্রপ বেড়ে যায়। হ্যাঁ, তো এটা কিভাবে করা হয়? আর্ক রানার থাকে, আর্ক রানারের মাধ্যমে আমরা আর্কটাকে কি করি, আর্কটাকে গ্লাইডিং করাই, স্লাইডিং করাই। যে আর্ক যে জায়গা থেকে তৈরি হয়, ঠিক সেই জায়গা থেকে আর্কটা আরো সামনের দিকে এগিয়ে যায়, এতে আর্কটা লং লং হয়। আর যে মেইন কন্টাক্টে যে আর্কটা তৈরি হয়, সেই মেইন কন্টাক্ট থেকে অক্সিলারি কন্টাক্টে আমরা আর্কটাকে ট্রান্সফার করে দিই। এতে আর্কের রেজিস্টিভিটি বেড়ে যায়, হ্যাঁ, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কমে থাকে। কারণ হচ্ছে সেখানে রেজিস্টিভ এলিমেন্ট বেশি থাকে অক্সিলারি কন্টাক্টে। আমরা এটার ফিগার পরে দেখব। তাহলে এটাতে আর্ক ভোল্টেজ ড্রপটা বেশি হয় সাপ্লাই ভোল্টেজের চেয়ে, তখনই আর্কটা মেনটেন করা যায় না। এখানে ভোল্টেজের ব্যবহার যেটা লিখছে যে 12 কেভি পর্যন্ত ভোল্টেজ, ভোল্টেজ যেখানে 12 কেভি বা তার নিচের ভোল্টেজ, সেখানে ব্যবহার করা হয়। ক্যাপচারিং ক্যাপাসিটি বা রাপচারিং ক্যাপাসিটি হচ্ছে 500 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কারেন্টের ভ্যালু পেয়ে যাব। তো যাই হোক, এখানে স্পেসিফিক কিছু ভোল্টেজ লেভেল এবং কারেন্ট ক্যাপাসিটির এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের রেটিং দেওয়া আছে। বেসিক্যালি মিডিয়াম এন্ড লো ভোল্টেজের জন্য এবং এসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার ডিসি সার্কিটের ক্ষেত্রে হতে পারে। কনস্ট্রাকশন অফ এয়ার ব্রেক সার্কিট ব্রেকার আর্টিকেল 5.2। তো এই কনস্ট্রাকশনটা দেখার আগে আমরা যদি দেখি লেফট সাইডে, দেখো আমি একটা ফিগার, যেটা পরের পেজে ফিগারটা আছে, সেই ফিগারটা আমরা এখানে নিয়ে আসছি। তো দেখো এখানে
দুইটা একটা ফিগারের দুইটা পার্ট আছে, ফিগার 5.2 5.1 আর্ক এক্সটেনশন ইজ এয়ার ব্রেক সার্কিট ব্রেকার। তো এখানে যেটা আছে কন্টাক্টটা ক্লোজ ফর্ম হয়েছে, কন্টাক্ট ক্লোজ, কেমন কন্টাক্ট ক্লোজ হয়েছে, আর এখানে হচ্ছে কন্টাক্ট ওপেন অবস্থায় আছে। এখানে যদি নাম্বার গুলো আমরা দেখি, নাম্বার লেভেল করা আছে ফিগারে, আর ডেসক্রিপশন এই পাশে আছে। 1 নাম্বার যে নাম্বার দেওয়া হচ্ছে 1 দিয়ে, একটা হচ্ছে মেইন কন্টাক্ট, এই যে তোমরা দেখো এই কন্টাক্টটা হচ্ছে মেইন কন্টাক্ট। আর 2 নাম্বার দিয়ে আর্কিং কন্টাক্ট, অর্থাৎ মেইন কন্টাক্ট সার্কিটটা যখন সার্কিট ব্রেকারটা ক্লোজ থাকে তখন সাধারণত এই মেইন কন্টাক্টটা ক্লোজ থাকে, অক্সিলারি কন্টাক্টটা ওপেন থাকে। কারণ অক্সিলারি কন্টাক্ট হচ্ছে কি হাই রেজিস্টিভ কন্টাক্ট, আমার তো নরমাল অপারেশনের জন্য লো রেজিস্ট্যান্স কন্টাক্ট প্রয়োজন, তো এই কন্টাক্টের সাথে কানেক্ট করা থাকে। এই যে এখানে এটা দেখো এখানে কানেক্ট করা আছে, এটার সাথে এটা ক্লোজ অবস্থায় আছে, কেমন। সিক্স সিক্স যেটা সিক্সটা হচ্ছে যে কারেন্ট ক্যারিং টার্মিনাল, টার্মিনাল থেকে আমার এই কন্টাক্টের সাথে একটা টার্মিনাল কানেক্ট করা আছে, এই যে কারেন্ট ক্যারিং টার্মিনাল, তার মানে এটা সিরিজে কানেক্ট করা আছে। এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, বেসিক্যালি সিরিজ কানেক্টেড। এই যে 1 নাম্বার কন্টাক্টের সাথে লাগানো আছে নরমালি ক্লোজ। তো কারেন্ট এই পাথ দিয়ে ফ্লো হয়। এরপরে আরো কিছু আমরা লেভেল চিন্তা করি, যে লেভেল 3 আছে যেটা আর্ক রাইজিং রাইজিং ইন দা ডাইরেকশন অফ অ্যারো। যে দেখছো না অ্যারো চিহ্ন দেওয়া আছে, যখনই সার্কিট ব্রেকারটা ওপেন হচ্ছে, ফল কারেন্ট ফ্লো হওয়ার কারণে সার্কিট ব্রেকারের রিলেতে ইনিশিয়েট হয়েছে যে সার্কিট ব্রেকারকে ওপেন করতে হবে, তো কন্টাক্ট ওপেন হয়ে গেল। কন্টাক্ট ওপেন হওয়ার সাথে সাথে আর্ক ফর্ম হবে, সেই আর্কটা এই জায়গাতে 1 নাম্বার কন্টাক্টে ফর্ম হবে, কিন্তু আমরা এটাকে অ্যারো ডিরেকশনে এটাকে কি করব, ফোর্স করব। ফোর্স করার মেকানিজমটা আমরা পরে আলোচনা করতেছি একটু পরেই। তো যাই হোক, এখান থেকে আমরা এই ডিরেকশনে যখন আর্কটি নিয়ে যাব, আর্ক রানার দিয়ে, আর্ক রানার দিয়ে নিয়ে যাব, আর্ক রানার আর্ক রানার যে হর্ন টাইপ যেটা টার্মিনাল দেখতেছো অক্সিলারি কন্টাক্টে, এগুলো বলে আর্ক রানার, আর্ক যে দিক দিয়ে রান হবে। আর 5 নাম্বার হচ্ছে আর্ক স্প্লিটার প্লেট, মেটালিক প্লেট, যেখানে গিয়ে যেহেতু এখানে ফোর্স করে এইদিকে নিয়ে যাওয়া হলো, সেই জন্য এই প্লেটের ভিতর দিয়ে গেলে আর্কটা স্প্লিট হবে। দেখছো না স্প্লিট হয়েছে, স্প্লিট হওয়ার সাথে সাথে সিরিজ কানেক্টেড থাকবে, আর্কের ভিতর দিয়ে স্টিল কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেটার আর্ক লেন্থটা বেড়ে যাচ্ছে। তো আর্ক স্প্লিটার প্লেটের হচ্ছে 5 নাম্বার এই কাজ। আর আর্ক রানার 7, আমি যেটা আগেই বললাম আর্ক রানার, হর্ন টাইপ আর্ক রানার। আর যেটা 5 সেটা হচ্ছে আর্ক স্প্লিটার। তো কন্টাক্ট ক্লোজ অবস্থায়, কন্টাক্ট ওপেন অবস্থায়। তাহলে এই যে কনস্ট্রাকশনটা আমরা দেখলাম, এটা স্টিল সিম্পলিফাইড কনস্ট্রাকশন, এখানে অনেক কিছুই দেখানো হয় নাই। যেমন এখানে যে এখানে একটা কি আছে, মানে কি বলে হিঞ্জ টাইপের, যেটা মুভ করানো যায়, এখানে এই পয়েন্টে পাইভট টাইপ মুভ করানো যাবে। আর এটা স্প্রিং প্রেসার দ্বারা, এখানে একটা স্প্রিং প্রেসার আছে, স্প্রিং প্রেসার দিয়ে কন্টাক্টটা আটকানো থাকে। তো যখনই তোমার ফল্ট হবে, তো কারেন্টের পরিমাণ বেড়ে যাবে, তো অক্সিলারি মেকানিজম আছে, যে মেকানিজম দ্বারা তোমার স্প্রিং প্রেসারটা রিলিজ হবে, এতে ওপেন, এটা ক্লোজ কন্টাক্ট অবস্থা থেকে ওপেন অবস্থা হওয়া শুরু করবে। আরো বিস্তারিত আছে, যে আমি যেটা বললাম যে আর্কটা এই যে অ্যারো ডিরেকশনে আমরা ফোর্স করাচ্ছি, তো সেটা কিভাবে, সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট এখানে একটা হবে, যে কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর, যে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করি এখানে, এবং একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এর উপর থাকে, তাহলে একটা ডিফ্লেকশন ফিল করবে কন্ডাক্টরটা। তো আসলে কন্ডাক্টর ডিফ্লেকশন, এখানে আর্কটা ডিফ্লেক্টেড হবে, ফোর্সড হবে। তো এটাই এর কারণেই আর্কটা ওইদিকে চলে যাবে, একটা ম্যাগনেটিক ফোর্স সে ফিল করবে কে, আর্কটা। তো সেই ফোর্সটা এটা এখানে অনেকটা ব্লো আউট, এই যে যে কাজটা এই কাজ যে করে কারেন্টটা, আসলে সেটাই মেন কারেন্টই সাথে, কারেন্টটাই একটা কয়েল ফর্ম হয় এখানে, সেটা দেখানো হয়নি, পরের ফিগারে থাকবে।
সেই কারেন্টটা সিরিজ কানেক্টেড কারেন্ট, ফল্টের পরিমাণ যত বেশি হবে কারেন্ট ফ্লো তত বেশি হবে এবং ম্যাগনেটিক ফিল্ডটা তত স্ট্রং হবে এবং তত কুইকলি এই আর্কটা মেইন কন্টাক্ট থেকে এদিকে যাবে আর কি, অক্সিলারি কন্টাক্ট হয়ে স্প্লিটারের ভিতর ঢুকে পড়বে। তো এই হচ্ছে অপারেটিং কনস্ট্রাকশন বললাম আমরা। কনস্ট্রাকশনের আরো কোনো কিছু বাদ থাকলো কিনা সেটা আমরা দেখি। যে এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কথা বলা আছে, যেটা আমরা বললাম আর কোর ইজ কন্ডাক্টিং পাথ অফ প্লাজমা, সারাউন্ডিং মিডিয়া কন্টেইন আয়োনাইজড এয়ার। আসলে মেইন যেটা কোর, আর্কের যে কোরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তো যখনই কুলিং করা হবে, আমরা যে সচরাচর কারেন্ট যেখান দিয়ে ফ্লো হচ্ছে, হিউজ কারেন্ট ফ্লো কন্টিনিউ হচ্ছিল 1 নাম্বার কন্ডাক্টর ডিভিডার দিয়ে, এমনিতে এখানে হট স্পট হবে। কিন্তু যেটা অক্সিলারি কন্টাক্ট এবং স্প্লিটার, এখানে আরো অন্য অন্য অক্সিলারি মেকানিজম তৈরি করা হয়ে থাকতে পারে হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের, হাই কারেন্টের ক্ষেত্রে, যেখানে এখানে অক্সিলারি সার্কুলেশনের মাধ্যমে এটা কুল করে রাখা হয় এই ইটা আর্ক স্প্লিটিং চেম্বারটা। তাতে আর্কটা হিট হট স্পট থেকে কুল স্পেসের ভিতর দিয়ে যাওয়ার কারণে সেটা আর্কটা কুল হচ্ছে। তাহলে এমনিতে কারেন্ট যে প্লাজমার স্টেটটা কমে আসতেছে, তাই না? প্লাজমা স্টেট মেনটেন করতে হলে তো হিউজ হিট থাকবে, হিটেড থাকতে, সেই হিট কমে যাওয়ার কারণে কারেন্ট ক্যাপাসিটি কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আর্ক রেজিস্ট্যান্স ইনক্রিজ বাই কুলিং এবং ভোল্টেজটা সাফিসিয়েন্ট হয় না যেটা ক্যারি করবে যে আর্কটা, আলটিমেটলি আর্কটা এক্সটিংগুইশ হয়ে যাচ্ছে। There are two set of contact, আমরা টু সেট কন্টাক্টের কথা আলোচনা করেছি অলরেডি। একটা হচ্ছে মেইন কন্টাক্ট, যেটা ক্লোজ পজিশনে থাকবে, সার্কিটের অপারেশন নরমালি হয়, have low contact resistance, silver plated. Arcing contact to hard, heat resistive, আর ইজিলি কপার অ্যালয়। কারণ আমরা যদি দেখি যে এটা রিনিউয়েবল, যে অক্সিলারি কন্টাক্টটা রিনিউয়েবল, এটা যেহেতু বারবার এরকম ফ্রিকোয়েন্ট অপারেশনের কারণে এর কন্টাক্টটা নষ্ট হয়ে যেতে পারে, এটা আমরা রিপ্লেস করে দিতে পারবো। কিন্তু এই কন্টাক্টটা ওরকম রিপ্লেস করার প্রয়োজন হয় না, কারণ এখানে আর্কটা তৈরি হচ্ছে, সাথে সাথে এখানে আমরা এদিকে নিয়ে যাচ্ছি, তো হিট সাস্টেইন করতেছে না। 1 নাম্বার কন্টাক্টে হিট এতটা সাস্টেইন করার প্রয়োজন হচ্ছে না বা রাখার প্রয়োজন হচ্ছে না, হিট কন্টেন্টটা এখানে তৈরি হয়। সেজন্য এই কন্টাক্টটা আস্তে আস্তে করোটেড হয়। সেই জন্য আমরা এটা রিনিউ করতে পারি, সেই ব্যবস্থা থাকে। আচ্ছা, the arcing contact dislodge later and arc is drawn between them. Arcing contact প্রথমে হচ্ছে ফিক্সড কন্টাক্ট ডিসলস হয়, তারপরে আর্কিং কন্টাক্ট বা অক্সিলারি কন্টাক্ট ডিসলস হয় বা সেপারেট হয়। দিস আর্ক ইজ ফোর্স আপওয়ার্ড বাই electromagnetic force and thermal action. The arc ends travel along the arc runner, arcing horn, যেটা 7 নাম্বার arc runner. The arc moves upward and split by splitter plate, আমরা যেটা বললাম 5 নাম্বার স্প্লিটার আছে, প্লেট আছে, arrow direction. The arc is extinguished by lengthening, cooling is splitting. In some breaker, their arc is drawn in the direction of the splitter by magnetic field. Anyway, আরেক ধরনের ওরিয়েন্টেশন থাকতে পারে ফিল্ডের। তো ফিল্ডের কারেন্ট ফ্লো ডিরেকশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে ফিল্ড যেদিকে থাকবে, কারেন্ট যেদিকে তার সাথে পারপেন্ডিকুলার থাকবে, নরমালি থাকবে। এরপর অন্য একটা ডিরেকশন ওই দুইটার সাথে নরমাল, স্ক্রু রুলস যেভাবে ফলো করে, আমরা যদি সেটা অ্যাপ্লাই করি তাহলে আর্কের ডিরেকশন কোন দিকে হবে সেটা বুঝতে পারবো। বেসিক্যালি এখানে এমন ভাবে ইঞ্জিনিয়ার করা হয়, এমন ভাবে স্ট্রাকচার করা হয় যাতে আর্ক স্লিটের ভিতরে আর্ক যেতে পারে, এরকম মেকানিজম বা ডিরেকশনটা সেট করা হয়। এই ফিগারের বর্ণনা এতক্ষণ আমরা বললাম, এই ফিগারটা আমি ওই পেজে নিয়ে গেছি, আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আর্ক এক্সটিংশন ইন এসি সার্কিট ব্রেকার, তা এটা আমরা বলছি অলরেডি যে কুল করা হয়, স্প্লিট করা হয়, ইলেঙ্গট করা হয়, এই প্রসেসটা করা হয়। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্ট জিরোতেই আসলে আমরা আর্কটাকে স্প্লিট করি,
এটার বলার প্রয়োজনে আর্ক রানার, আর্কিং হর্ন। As soon as the arc leaves the vicinity to the main contact, it commutes to a pair of arc runner. তাহলে এটা আর্ক রানারের দিকে যায় যখনই মেইন কন্টাক্ট সেপারেট হওয়ার সাথে সাথে আর্ক ফর্ম হয় এবং আর্কটাকে আমরা কমিউট করি, আর্কটাকে ফোর্স করে স্প্লিটারের দিকে নিয়ে যাচ্ছি হর্ন হয়ে। ইন ডুইং সো আউটার ব্লো আউট In doing so, the outer blowout system is switch on. Means এখানে আমরা যেটা ব্লো আউট করতেছি, ব্লো আউট মানে কি, আমরা যদি ব্লো করি, ফু দেই, হ্যাঁ, যেরকম একটা রিয়াকশন হয় না, কোনো কিছু সরে যাচ্ছে, তো এরকম একটা ব্লো আউট তৈরি হয়। এবং এর জন্য আলাদা বললাম যে কয়েল থাকবে, অক্সিলারি কয়েল, যে কয়েলটা সিরিজ কানেক্টেড থাকবে মেইন লাইনের সাথে। This blow out coils provide magnetic field such that the arc footing is subject to a strong magnetic field. We know from the electromagnetic theory that force is experienced by current carrying element of length dl meter. dl এখানে যেটা সেটা হচ্ছে আসলে আমরা বলতে পারি যে আর্কের যে একটা ইনক্রিমেন্টাল ডিসটেন্স, তাহলে এই ইনক্রিমেন্টাল আর্কের উপর যেটা কারেন্ট ক্যারি করতেছে এট দ্য মোমেন্ট, সেটার উপর একটা ফোর্স তৈরি হয়। এবং কারেন্ট যদি আমরা বলি যে আই অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা কয়েল, ম্যাগনেটিক কয়েল এর কারণে ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডের ভ্যালু যদি বি হয়, তাহলে আমরা যে এই দুইটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ডিরেকশন একটা ভেক্টর চিন্তা করি, সেই ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দুটাকে যদি ক্রস প্রোডাক্ট করা হয় এবং তার সাথে এই প্রোডাক্টটা যদি আই দ্বারা মাল্টিপ্লাইড হয়, তাহলে আমরা ইনক্রিমেন্টাল ফোর্স এর ভ্যালু পাবো ডিএফ নিউটনস। তো এই ফোর্সটাই আসলে ডিএল এর উপর অ্যাপ্লাই হচ্ছে এবং ডিএল যে আর্ক, ডিএল আর্কেরটা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে স্প্লিটারের দিকে যাচ্ছে। By the virtue of this force, the arc travels upward and its length increases. The tips of arc run along the arc runner and comes to auxiliary extremity, একেবারে শেষে চলে যায়। As the length of the arc increase at a particular length, the system voltage is unable to maintain the arc and arc get extinguished. তাহলে মোটামুটি এটাই হচ্ছে যে আমাদের আর্ক রানারের বা ম্যাগনেটিক ব্লো আউট এর মাধ্যমে আমরা আর্কটাকে মুভ করা দিচ্ছি, যে জায়গায় মুভ হচ্ছে সেখানে আবার স্প্লিটারের ভিতরে গিয়ে পড়তেছে, ফার্দার এটা লেংথ ইনক্রিজ হচ্ছে, তো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। তো আর্ক রানারের এইটাই হচ্ছে প্রিন্সিপাল। তো এটাই আমাদের যে কিভাবে কাজটা করে আমরা দেখলাম। আরো একটা ফিগার আছে, সিম্পলিফাইড ফিগার, যদি এটাও এক ধরনের এয়ার ব্রেক সার্কিট ব্রেকারই, যেখানে হিউজ একটা মেকানিজম। সাধারণত এটা ইনডোর ব্যবহার করা হয় বা কোনো কোনো ক্ষেত্রে আউটডোর অ্যাপ্লিকেশনও আছে। আর ভোল্টেজ লেভেল অলওয়েজ মিডিয়াম ভোল্টেজ টু লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটার বর্ণনা আর কি বলবো, সেম এটাও আগেরটার মতোই, জাস্ট একটু ফিগারটা চেঞ্জ করা হয়েছে। যেমন এখানেও যে তোমার আগে যে 6 নাম্বার কন্টাক্ট ছিল, এখানে হচ্ছে 1 নাম্বার কন্টাক্ট, তারপরে একটা 2 নাম্বার আছে ইনসুলেটিং বুশ, যেটা বুশের মধ্যে দিয়ে কন্টাক্টটা বের হচ্ছে 2। এরপরে তোমার ক্যারিজ হচ্ছে কত, এটা যেটা সার্কিট ব্রেকারটা ক্যারি করার জন্য একটা মেকানিজম ক্যারিজ। আর্ক রানার 4, এখানে আর্ক রানার আছে, আগে যেমন আর্ক রানার ছিল এখানে 7 লেভেল করা ছিল। এরপরে আর্ক স্প্লিটার 5, এখানে আর্ক স্প্লিটার 5 আছে, স্টিল এখানে 5 ছিল। আর্ক স্প্লিটার নাথিং বাট তোমার যেটা মেটালিক স্ট্রিপ যার ভিতর দিয়ে আর্কটা ভিতরে যাবে আর কি। 6 হচ্ছে এগেন এখানে কন্টাক্ট, 6 নাম্বার কন্টাক্ট, ফিক্সড কন্টাক্ট, সরি মুভিং কন্টাক্ট, ফিক্সড কন্টাক্ট হচ্ছে 1। তাহলে 6 হচ্ছে মুভিং কন্টাক্ট, যেটা স্প্রিং প্রেসার দিয়ে ফিক্সড কন্টাক্টের সাথে এভাবে লাগানো ছিল। এরপরে অপারেটিং সলিনয়েড 7, অপারেটিং সলিনয়েড 7 কোথায় আছে, 7 এইখানে অপারেটিং সলিনয়েড, অর্থাৎ তোমার যে এই কন্টাক্ট মেকানিজমে যে হিঞ্জের মতো করে একটা আটকানো আছে সলিনয়েড, মানে আমরা যদি অক্সিলারি কারেন্ট ফ্লো করাই, তাহলে সেই কারেন্ট ফ্লো করালে
সলিনয়েড ম্যাগনেটিক পুল হবে, ম্যাগনেটিক পুলের মাধ্যমে এই কন্টাক্টটা এর সাথে লেগে থাকবে। তাহলে এটাকে বলছে সলিনয়েড, অপারেটিং সলিনয়েড 7। অপারেটিং মেকানিজম 8। অপারেটিং মেকানিজম এখানে আরো নিউমেটিক বা তোমার হাইড্রোলিক সিস্টেম আছে, যে স্প্রিং প্রেসার দিয়ে এই সাপোর্টিং সিস্টেমটাকে রাখা হয় অক্সিলারি সাপোর্ট দিয়ে। অপারেটিং লিভার 9 নাম্বার হচ্ছে যেভাবে এই যেটা মুভিং কন্ট্যাক্টটা প্লেসমেন্ট করা হয়, যেভাবে লাগানো থাকে ঠিক সেই ব্যাপারটা লাগানো হচ্ছে লিভারে অ্যাকশন হয়, যাতে যে পরিমাণ ফোর্স তৈরি হয় সেই ফোর্সটা এক্সটেন্ড করে বা বাড়িয়ে এই কন্টাক্টের সাথে লাগানো যেতে পারে, সেটা হচ্ছে অপারেটিং লিভার। কভার উইথ ভেন্ট 10। 10 হচ্ছে কভার উইথ ভেন্ট, আউটার কাভার ভেন্ট থাকে। যদি যেমন যখন আটটার আয়োনাইজড পার্টিকেল গুলো গ্যাস তৈরি হতে পারে, সেই গ্যাসগুলো যাতে বের হয়ে যায় সেই জন্য ভেন্ট থাকবে। 11 হচ্ছে লিংক, এটা আমরা বুঝতে পারি সলিনয়েডের সাথে অক্সিলারি অপারেটিং মেকানিজমের লিংক হচ্ছে 11। তো এটারই একটা ভার্সন, যেটা আমরা সাধারণত বাইরের আউটডোরে, সাধারণত ইনডোরেও থাকতে পারে, ইনডোরের ক্ষেত্রেও আমরা ক্যারেজ করে সহজেই এটা জিনিসটাকে মুভ করে উপযুক্ত প্লেসে প্লেসমেন্ট করতে পারি। আর ডেসক্রিপশন অফ লো ভোল্টেজ এয়ার ব্রেক সার্কিট ব্রেকার একই রকম, এখানে কথা বল কিছু বলার অপেক্ষা নাই, এগুলো যেটা বললাম সেটাই আর কি। এরপরে সেকশন ভিউ অফ লো ভোল্টেজ সার্কিট ব্রেকার। এখানে যে সার্কিট ব্রেকারটা আছে 5.3 তে, সেটা সাধারণত আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। বড় সার্কিট ব্রেকার যেগুলো ডিস্ট্রিবিউশন বোর্ডের ভেতর সার্কিট ব্রেকার থাকে, সে ধরনের একটা সার্কিট ব্রেকারের দেওয়া আছে। মোটামুটি বলা যেতে পারে যে তোমার যে এখানে যে লেভেল করা আছে, লেভেলগুলো যদি আমি একটু পড়ি। এক, দেখো আর্চেড, আমরা যেটা এই সার্কিট ব্রেকারটা কি আসলে, যে তোমার মিনিয়েচার সার্কিট ব্রেকার, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, মিনিয়েচার এমসিবি, যেটা হাউস হোল্ড বা ডিস্ট্রিবিউশন বোর্ডে ব্যবহার করা হয় রেসিডেন্সিয়াল, সে ধরনের একটা সার্কিট ব্রেকার। তার ক্রস সেকশন যদি করে তাহলে দেখা যাচ্ছে 1 নম্বরে আর্চিড হ্যাভিং ডিআয়োনাইজেশন প্লেট কোটেড উইথ প্লাস্টিক পেইন্ট অন দা টপ হাফ। এক, তাহলে এটা হচ্ছে আর্চিউড, হ্যাঁ আর্চিউড বলে, যেটা আর্টটাকে ফিক্সড কন্টাক্টে যে আর্টটা তৈরি হয়েছিল সেটা গ্লাইড করে আমরা এই চেম্বারে নিয়ে আসবো, যেখানে আর্টটার লেন্থ বেড়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে এক, তাহলে এখানে প্লেসমেন্ট করা আছে। এটা কেজের ভিতরে, আমরা কেজটাকে যদি কভারটা আনকভার করি তাহলে ভিতরে দেখে এরকম দেখা যাবে। 2 হচ্ছে আর্ক রানার, যে হর্ন টাইপ, দেখো হর্ন, আর্ক রানার ফর extending the arc for effective and quick extinction. 3 হচ্ছে magnetothermal release with inverse time current characteristic on overload and instantaneous tripping on heavy fault current. magnetothermal release মানে এখানে একটা ম্যাগনেটিক ব্লোআউট কয়েল টাইপের আছে, যেটা তোমার এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বলছে যে ইনভার্স টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ কারেন্টের ভ্যালু যত বেশি হবে তত কম সময়ের মধ্যে এটার এক্সটিংগুইশ করানোর জন্য রেডি হয়ে যাবে। কারেন্টের ভ্যালু কম হলে, যে ফল্ট কারেন্ট, বেসিক্যালি ফল্ট কারেন্টের পরিমাণ কম হলে এত দ্রুত এক্সিকিউট হবে না, যত দ্রুত এক্সিকিউট হবে কারেন্টের ভ্যালু, যখন ফল্ট কারেন্টের ভ্যালু তার আগের কেজের চেয়ে বেশি হবে। তাহলে কারেন্টের ভ্যালু যত বেশি হবে তত দ্রুত এই ম্যাগনেটিক মেকানিজম বা ম্যাগনেটোথার্মাল মেকানিজমটা অ্যাক্টিভেট হবে। তাহলে এটাই হচ্ছে 3 নাম্বার, যেটা 3 নাম্বার যে বোঝানো যাচ্ছে না ভালোভাবে এই ফিগারের ভিতর, জাস্ট লোকেশনটা দেখো। 4 হচ্ছে ম্যাগনেট, 4 হচ্ছে মুভিং কন্টাক্ট ক্যারিয়ার। 4 মুভিং কন্টাক্ট ক্যারিয়ার, এই যে এখানে আছে মুভিং কন্টাক্ট ক্যারিয়ার,
মানে আমরা আগে যে পরিষ্কার দেখলাম মুভিং ফিক্সড কন্টাক্ট তো ফিক্সড থাকে, কিন্তু যে কন্টাক্টটা মুভ করে তাকে সাপোর্ট করতে হয়, যে স্প্রিং সাপোর্ট দিয়ে হোক বা অন্য হাইড্রোলিক প্রেসার দিয়ে হোক, তাকে একটা সাপোর্টের মাধ্যমে অক্সিলারি সলিনয়েড দিয়ে স্প্রিংটাকে বা অন্য কোনো ফোর্স দিয়ে স্প্রিংটাকে বেঁধে রাখতে হয়। তো এই জিনিসটাই হচ্ছে তোমার 4 এর ভিতর আছে। 5 5 হচ্ছে কি যে মেইন টিপ রকার আর্ম অন হুইচ দ্য সুপার র্যাপিড ট্রিপিং ডিভাইস অ্যাক্ট। মেইন টিপ রকার আর্ম অন হুইচ 5টা আমরা আগে দেখে আসি। 5 হচ্ছে এখানে, 5 এই জায়গায় বোঝা যাচ্ছে না এরকম ভালোভাবে এই যে 5 নাম্বারটা। এনিওয়ে 6 দ্বারা হচ্ছে বলছে যে মেইন অপারেটিং শ্যাফট। শ্যাফট তুমি যদি জাস্ট আগে যে ফিগারটা আমরা বর্ণনা করে দিলাম দেখলাম, ওখানে একটা শ্যাফট আছে, লিভার আছে, সেরকম একটা অপারেটিং শ্যাফট। 7 আর্কিং হর্ন, 7 আর্কিং হর্ন এটা বোঝা যাচ্ছে। 8 হচ্ছে আর্কিং কন্টাক্ট, এই যে আর্কিং কন্টাক্ট যেটা ফিক্সড কন্টাক্টের জাস্ট পরেই থাকে সেটা হচ্ছে আর্কিং কন্টাক্ট, এখানে একটা ট্রান্সফার হয়ে যাবে, এই কন্টাক্ট এসে থাকবে। 9 হচ্ছে মেইন কন্টাক্ট, 9 মেইন কন্টাক্ট, ফিক্সড কন্টাক্ট বা আর্কিং কন্টাক্টের আগের যেটা। কারেন্ট ট্রান্সফরমার ফিডিং রিলিজ 10 কারেন্ট ট্রান্সফরমার থাকবে ভিতরে। 11 হচ্ছে লাইন টার্মিনাল মানে মেইন আউট টার্মিনাল, আর 12 হচ্ছে লোড টার্মিনাল। 13 হচ্ছে সুপার র্যাপিড ট্রিপিং ডিভাইস, a built-in protection device which strips the breaker from function point। 13 হচ্ছে তোমার একটা ট্রিপিং ডিভাইস বা একটা রিলে টাইপের, যে এটা রিলে মেকানিজমটা এখানে থাকবে। তাহলে এটাই হচ্ছে সেকশনাল ভিউ অফ এ লো ভোল্টেজ রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, আমরা এমসিবি বলি অনেক সময়। এই সার্কিট ব্রেকারের ভিতরে ইন্টারনাল যেটা স্কেমেটিক্স, একটু ডিটেল স্কেমেটিক্স। তো এই ধরনের সার্কিট মেন এটাও এয়ার ব্রেক সার্কিট ব্রেকার, যেটা নর্মাল এয়ার প্রেসারে 8টাও এক্সটিংগুইশ হচ্ছে। তো এই আর কি, আর কি আছে। তো তোমাদের যেটা আমরা আলোচনা করলাম আজকে এই পর্যন্তই। আমরা সার্কিট ব্রেকারের এয়ার ব্রেক সার্কিট ব্রেকার যেটা আলোচনা করলাম, সেই এয়ার ব্রেক সার্কিট ব্রেকারটার সুবিধা অসুবিধা দুটোই আছে। যেটা আমরা দেখলাম যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের যে সাধারণত লো ভোল্টেজের অ্যাপ্লিকেশন হয়, আর এর সুবিধা অনেকগুলো, যেমন আমরা যদি র্যাপ আপ করি তাহলে বলতে পারি যে রিস্কটা কম, এটা মেইনটেনেন্সটা প্রয়োজন হয় কারণ এখানে ওয়েল ব্যবহার প্রয়োজন হয় না। হ্যাঁ, বা কোনো গ্যাস, সালফার হেক্সাফ্লুরাইড সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সালফার হেক্সাফ্লুরাইড গ্যাস ব্যবহার করা হয়। গ্যাসের জন্য সাপোর্টিং অক্সিলারি মেইনটেনেন্স মেকানিজম আছে, এর প্রয়োজন হচ্ছে না। তারপরে মেকানিক্যাল স্ট্রেস কম এই ক্ষেত্রে। তারপরে কস্টও রিলেটিভলি কম, যেহেতু অন্যান্য সাপোর্টিং বা অক্সিলারি ডিভাইসের প্রয়োজন হচ্ছে না ওই তোমার আর্ক এক্সটিংগুইশন মিডিয়ার জন্য, সুতরাং এক্ষেত্রে কস্টটাও রিলেটিভলি কম হবে। তো এয়ার ব্রেক সার্কিট ব্রেকার ড্রব্যাকস যদি আমরা বলি তাহলে ড্রব্যাকস কিছু আছে, যেমন ড্রব্যাকস হচ্ছে যে এটার কারেন্ট লো লো কারেন্ট এর ক্ষেত্রে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা উইক থাকে, যেটা ব্লো আউট কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলে ফোর্স করবে, আর্কটাকে ব্লো করবে। এখন কারেন্টই যদি কম হয়, পরিমাণটা কম হয়, তো ফিল্ডটা উইক হবে। সেই ক্ষেত্রে কুইকলি এক্সটিংগুইশ করাটা অনেক সময় এটার একটা লিমিটেশন বা এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে যখন কারেন্ট লো হয়, ফল্ট কারেন্টের পরিমাণ যদি কম হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়। এটা একটা ড্রব্যাক, টিউবটা তখন ব্লো আউটটা সাফিসিয়েন্ট হয় না, এটা একটা প্রবলেম। তাহলে কিন্তু হাই কারেন্টের জন্য দ্যাটস ফাইন, হাই কারেন্টের জন্য ঠিক আছে।
আর এটা স্পিডটা একটু কম্পারেটিভলি মানে রেসপন্স সার্কিট ব্রেকারের জন্য আমি রিলে বলছে সার্কিট ব্রেকার ওপেন হও, এখন সার্কিট ব্রেকার অ্যাকচুয়ালি হ্যাঁ আর্টটা এক্সটিংগুইশ করে ওপেন অবস্থায় আসতে একটু সময় বেশি লাগে। কারণ হচ্ছে আমরা দেখলাম যে আর্টটাকে কি করতে হচ্ছে, ফোর্স করতে হচ্ছে, আর্ট রানারের উপর দিয়ে গ্লাইড করাতে, স্লাইডিং করাতে হচ্ছে, এবং ওখানে গিয়ে আরেকটু গিয়ে স্প্লিটিং করতেছে। তো এইগুলোতে একটু টাইম বেশি লাগে। হ্যাঁ, তো রেসপন্স একটু, এই ধরনের সার্কিট ব্রেকারের রেসপন্স একটু স্লোয়ার। যেখানে হাই স্পিড যে ইন্টারাপশন দরকার হবে সেই ধরনের ক্ষেত্রে এটা সুইটেবল হবে না।